আড়াই মিনিটে কিভাবে পাকিস্তান একেবারে নাস্তানাবুদ হয়ে যাবে পুরো ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের জানাবো স্ট্র্যাটেজিক লোকেশনগুলো, ভারতের কাছে কোন কোন জায়গাগুলো ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ, কোন কোন জায়গায় শুধুমাত্র ভারতের যে মূল ভূখণ্ড সেখানেই নয়, ভারতের বাইরে অন্যান্য দেশে এবং আরো স্পেসিফিক ভাবে যদি বলি তাহলে সেন্ট্রাল এশিয়ার এমন কিছু জায়গা রয়েছে, এমন কিছু দেশ রয়েছে যেই জায়গাগুলো ভারতের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ভারতের স্ট্র্যাটেজিক লোকেশন এগুলো একটা বড় হেল্প করে। এবং আপনাদের আজকের এই আলোচনায়, আজকের এই ডিসকাশনে আপনাদের এটাও বোঝাবো যে পাকিস্তান কিভাবে চিড়ে চ্যাপ্টা হয়ে যাচ্ছে। পাকিস্তানের যে কূটনীতি বলুন, কূটনীতির কথা তো বাদ দিন, পাকিস্তানে কূটনীতি বলে কিছু নেই। আর যদি আমরা ডিফেন্সের কথা বলি তাহলে সেই ডিফেন্স কিভাবে ভাঙতে হয় একবার নয়, ভারত বারবার দেখিয়েছে, সাম্প্রতিক সময়ে অপারেশন সিন্দুরে দেখিয়েছে। এই জায়গা থেকে আপনাদের সঙ্গে আরো বেশ কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। কেন আফগানিস্তান এবং ভারতের সম্পর্ক উন্নত, মানে বিশেষ করে যদি বলি তালেবানের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নতি হওয়াটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। শুধুমাত্র সেন্ট্রাল এশিয়ার দেশগুলোই নয়, গোটা বিশ্ব এই নিয়ে আলোচনা করছে যে তালেবানের সঙ্গে ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হচ্ছে, সেটাও আপনাদের বোঝাবার চেষ্টা করব। এবং পাকিস্তান কিভাবে নাস্তানাবুদ হচ্ছে এবং পাকিস্তানের এই মুহূর্তে যে দোসর বাংলাদেশ, তারা কিভাবে চিড়েচ্যাপ্টা হয়ে রয়েছে সেটাও আপনাদের বোঝানোর চেষ্টা করব। আমার সঙ্গে স্টুডিও এই মুহূর্তে যোগ দিয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। এবং এই জায়গা থেকে কর্নেল চৌধুরী আমাদের কাছে এই ডেসক্রিপশনগুলো তুলে ধরবেন, ম্যাপের মাধ্যমে আপনাদের বোঝাবো যেই জায়গাগুলো, যে কথাগুলো আমরা বলবো একেবারে তথ্য নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কর্নেল চৌধুরী, প্রথমে আমরা ম্যাপের কাছে তো যাবই, ম্যাপটা দেখাবই, কিন্তু আমরা যে কথাটা বলছি যে ভারতের এই রাফাল জেট, তার কাছে মানে ইউএস আর্মিও একেবারে ফেল হয়ে যাবে। শুধুমাত্র যুদ্ধ তো মানে সামরিক শক্তি কতটা তাতে হয় না, কে কতটা স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারছে, কে কতটা মানে নিজেদের ডিফেন্সকে একেবারে ঠিকঠাকভাবে প্লেস করতে পারছে, সেটাও তো একটা বড় ব্যাপার। মানে এটা কিভাবে হয়, মানে আপনার প্রাথমিক রিয়াকশন কি বলবেন? প্রাথমিক রিয়াকশন স্বপন, যদি আমরা শুরু করি, অপারেশন সিন্দুরে পুরো বিশ্ব দেখেছে 7ই মের ভোর রাত্রিরে 22 মিনিটে ভারত কি করতে পেরেছে। এটা হচ্ছে এক, ভারতের তখনই করতে পেরেছে যখন ভারত জানে তার ডিফেন্স এবং এয়ার ডিফেন্স। এখন লড়াইটা না এখন ওয়ান ডাইমেনশনে না, লড়াইটা যখনই হয় 3 ডাইমেনশন লড়াই হয়। একদিকে আমাদের ডিফেন্স, একদিকে আমাদের অ্যাটাক, আর আস্তে আস্তে আমরা যখন দেখব একটা থার্ড ডাইমেনশন এসে গেছে। থার্ড ডাইমেনশনটা হচ্ছে এয়ার, যেখানে আমাদের এয়ার ডিফেন্স আছে, মিসাইলস আছে, ড্রোন আছে। তাই স্পেস যদি আমরা নিয়ে আমরা থার্ড ডাইমেনশনে চলে আসতে হয়। তো 3টে ডাইমেনশনে কিন্তু লড়াইটা আমাদের সবসময় হচ্ছে। এবং আপনি যেটা বললেন ডিফেন্সটা স্ট্রং রেখে কিরকম ভাবে আমরা অ্যাটাক করব, আমরা এই জায়গাটা একটু আমাদের দর্শকদের বোঝানোর চেষ্টা করব। কর্নেল চৌধুরী যেহেতু দীর্ঘদিন তার সার্ভিস জীবনে এই জায়গাগুলো সম্পর্কে ভীষণ রকম ভাবে অবগত, এবং যেরকম আপনাদের প্রথমেই বললাম যে সেন্ট্রাল এশিয়ায় কেন ভারত হচ্ছে মাস্টার, কেন ভারতের কথা অনুযায়ী যে আমরা অনেক সময় বলি না যে নিউ ডন, ভারত হচ্ছে গিয়ে সেই নিউ ডন। আমরা এইটা একটু স্পেসিফিক ভাবে বোঝানোর চেষ্টা করব। 3টে নাম একটু আপনাদের বলি, আপনারা একটু বুঝবেন। দেখুন, এটা হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ, ইন্ডিয়া এখানে, পাকিস্তান আমরা না চাইলেও আমাদের প্রতিবেশী দেশ, কিছু করার নেই। তারপরেই হচ্ছে আফগানিস্তান, আফগানিস্তানের শাসনভার এখন তালেবানের হাতে। এই তালেবানের সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্ক একেবারে মধুর বলা যেতে পারে। এই আলোচনা মানে সারা বিশ্ব এখন করছে। এবারে এই দুয়ের জাঁতাকলে পাকিস্তান পড়ে গেছে মহা ফাঁপড়ে, দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে ম্যাপের মাধ্যমে সহজে বোঝাচ্ছি। আর একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট যেটা ভারত এই মুহূর্তে ভাবছে, যেটা নিয়ে মানে দীর্ঘদিন আমরা ভাবনা চিন্তা করেছি, সেটা হচ্ছে গিয়ে এই তাজিকিস্তান যদিও স্ট্র্যাটেজিক পয়েন্ট একটা সময় ছিল, কর্নেল চৌধুরী আরো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন। আমরা এই তাজিকিস্তান থেকে কেন আফগানিস্তানের দিকে এবারে বেশি তাকাচ্ছি, সেইটা আমরা ডিটেলসে তুলে ধরার চেষ্টা করব। কর্নেল চৌধুরী, এবার আপনি মানে আপনার উপর, আপনি তাজিকিস্তানের যে নামটা আপনি নিলেন কেন ইম্পর্টেন্ট, এটা যেহেতু দর্শকরা এই নামটা আপনি নিলেন, আমরা প্রত্যেকে জানি তাজিকিস্তানের ক্যাপিটাল এই দাশনাও। আমরা এখানে আমরা যেটা দেখছি তাজিকিস্তানে 2002 পর থেকে কিন্তু ওটা অনেকে জানেন না, ভারতের কিন্তু একটা এয়ারফোর্স বেস
আস্তে আস্তে তাজিকিস্তানে গ্রো করেছে এবং 2002 থেকে প্রায় 2022 অথবা কমপ্লিট যে এলিমেন্টগুলো ছিল 2023-এ সেটা কিন্তু আস্তে আস্তে আবার ভারতে চলে কিন্তু এই যে দীর্ঘ 24-25 বছর তাজিকিস্তানে, যেটা অনেকে জানে না, সেন্ট্রাল এশিয়ায় ভারতের কিন্তু একটা এয়ারফোর্স বেস ছিল এবং যখন সোভিয়েত রাশিয়া ডিসইন্টিগ্রেট করলো, যখন সোভিয়েত রাশিয়া ডিসইন্টিগ্রেশন হলো, তখন কিন্তু যখন রাশিয়া হয়ে গেল তখন এই তাজিকিস্তান জায়গাটা কিন্তু ভারত আস্তে আস্তে নেওয়া শুরু করেছিল। আমি 2000, অনেকে 2002 বলে, আমি 2002-এরও আগে চলে যাচ্ছি, 1995 1996 ওই সময় কিন্তু ভারত প্রথম একটা অত্যাধুনিক, ক্যামেরা পার্সনকে বলবো আর একটু সামনে থেকে দেখাতে, তাহলে আমাদের দর্শকদের বুঝতে সুবিধা হবে। এই যে তাজিকিস্তান নিয়ে আমরা কথা বলছি এবং তার ক্যাপিটাল এই দুশানবেতে, এই ক্যাপিটালের পাশেই আমাদের এয়ারফোর্স বেসটা ছিল, এই দুশানবের পাশে। এবং এইখানটায় আমাদের অলরেডি আমাদের এয়ারফোর্স বেস ছিল, যেটা আজকের দিনে 2023-এর পর আমাদের এলিমেন্ট আস্তে আস্তে ওখানে অনেক কমে গেছে, সেটা রাশিয়ান এয়ারফোর্স কিন্তু টেক ওভার করেছে। এটা রাশিয়ান এয়ারফোর্স। আপনি নিশ্চয়ই, মানে আমি যদি ভুল না হই তাহলে আপনি যে আইনি যে এয়ারবেসের কথা, এইটা একেবারে আমি একটু একটু দেখাতে বলবো যে আইনি এয়ারবেস, যেটা সেই আইনি এয়ারবেস, এই হচ্ছে সেই এয়ারবেস, আইনি এয়ারবেস। একদম এই আইনি এয়ারবেসটা কিন্তু এটা একদম ধ্বংসস্তূপে ছিল, এটা একদম ভেঙে ছিল। আর ভারত সেই সময় 2002 থেকে এই 2022-23 অব্দি প্রায় $100 মিলিয়ন কিন্তু এইগুলোর উপর খরচা করে, $100 মিলিয়ন। এবং শুধু আইনি এয়ারবেস না, তাদের রাস্তা, ডিআরডি, আমাদের যে বর্ডার রোড অর্গানাইজেশন, তারা গেছিল, ডিআরডিও ওখানে কিছু এলিমেন্ট রাখা হয়েছিল, এয়ারফোর্স বেস, মানে ইন্ডিয়ান এয়ারফোর্স বেসের অ্যাটাক হেলিকপ্টার ছিল এবং একটা সময় সুখোইও কিন্তু রাখা ছিল। কেন ছিল আমরা যখন ডিসকাশন করব, আমরা কেন আইনি এয়ারবেসটা বেছে নিল। আইনি এয়ারবেস নেওয়া হয়েছিল, আপনার যদি মনে থাকে, এটা কিন্তু অটল বিহারী বাজপেয়ী তখন প্রধানমন্ত্রী ছিলেন, জর্জ ফার্নান্ডেজ ছিল তার ডিফেন্স মিনিস্টার, এবং তখন অজিত ডোভাল যদিও ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন না, কিন্তু উনি তো কমপ্লিট এই সিকিউরিটিটা দেখছিলেন। সো ওনার কিন্তু একটা বড় অবদান আছে এই আইনি এয়ারবেস। এবং আমাদের পরে যিনি এয়ার মার্শাল হলেন, যিনি এয়ার চিফ মার্শাল হলেন, ধানোয়া, উনি তখন গ্রুপ ক্যাপ্টেন ছিলেন, which is equivalent to a colonel. So he was in charge of Aini Air Base. So group captain, that time group captain Dhanoa, who later became the air chief, he was উনি কিন্তু এই পুরো জিনিসটাকে প্ল্যান করেছে, এক্সিকিউট করেছে এবং কন্ট্রোল করেছে। এবং প্রথমে আপনার জিজ্ঞেস করবেন স্বপন, এই আইনি এয়ারবেসটা হঠাৎ কেন বানানো, কেন?